যে আমরা যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, আন্দোলন করেছি, তাদের পক্ষ থেকে একটা জুলাই প্রোক্লেমেশন আসবে, এটা ঘোষণাপত্র আসবে যে কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ধরনের একটি অভ্যুত্থান সংগঠিত হলো বা আমাদের সরকার পতনের ঘোষণা দেওয়া লাগলো, যে কোন বিষয়গুলোর প্রেক্ষাপটে এই 24-এর বিপ্লবটি হয়েছে, কোন বিষয়টির প্রেক্ষাপটে এই 24-এর বিপ্লবের পরবর্তী নতুন আশা আকাঙ্ক্ষাগুলো তৈরি হয়েছে এবং মানুষ কি চায়। তো সামগ্রিক যে বিষয়গুলো আমরা 31শে ডিসেম্বর কি হতে যাচ্ছে, 31শে ডিসেম্বর নিয়ে নানা আলোচনা সমালোচনা। আমার তো মনে হচ্ছে 31শে ডিসেম্বর ডক্টর ইউনূসকে বাদ দিয়ে বিপ্লবী সরকারই গঠন করা হওয়া উচিত। তো আমরা আসলে প্রকৃতপক্ষে জানবো যে 31শে ডিসেম্বর কি হতে যাচ্ছে, ছাত্র নেতাদের বক্তব্য শুনবো এবং 31শে ডিসেম্বর নিয়ে কয়েকটা বিশ্লেষণ আলোচনা শুনবো। 54 বছরের প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট 250 বছরের প্রেক্ষাপট। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বিগত 16 বছরে এই প্রেক্ষাপট তার সকল মাত্রা অতিক্রম করেছিল এবং নির্যাতন, নিপীড়ন, অন্যায়, জুলুম, ক্ষমতার অপব্যবহার, সিন্ডিকেট, চাঁদাবাজি, মানুষকে জিম্মি করা, খুন, হত্যা, সকল কিছু এই বিগত 16 বছরে মানুষের যে ধৈর্যের বাঁধ, সেই বাঁধ ভেঙে দিয়েছিল। এবং সবশেষে আসলে এই 16 বছর এর নির্যাতন, নিপীড়ন শেষে এই 24-এর অভ্যুত্থানে, এই 24-এর কোটা সংস্কার আন্দোলন একটি যৌক্তিক আন্দোলন, একটি ছাত্রদের আন্দোলন দিয়ে শুরু হলো, এটি 5 আগস্টে গিয়ে শেষ হয় একটি বিপ্লবে। আমরা সেই জায়গা থেকে আসলে আমরা মনে করি যে আমাদের বিপ্লবের যে প্রথম যে ধাপ, একটি ধাপ মাত্র আমরা অতিক্রম করেছি এবং আমাদের এই জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র, সেটি আমরা আমাদের জায়গা থেকে মনে করি অবশ্যই ঘোষণা করা আরো আগে প্রয়োজন ছিল। কিন্তু আমাদের জায়গা থেকে আমরা দেখেছি যে 2024-এর এই যে পুরো বাংলাদেশ রাষ্ট্রটির বিভিন্ন সিস্টেম, এই করাপ্টেড সিস্টেমগুলোকে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে এসে সেখান থেকে কিছু করা, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ সকলের যে সহযোগিতার প্রয়োজন ছিল একটি সিস্টেমকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই সহযোগিতা এই রাষ্ট্র এই মুহূর্তে এই সিস্টেমের সকলের কাছে থেকে, সম্পৃক্ত যারা রয়েছেন তাদের কাছে থেকে প্রত্যাশা অনুযায়ী পায় না। সেই জায়গা থেকে কিছুটা বিলম্ব হলেও আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বিগত 16 বছরে মানুষ কিভাবে আসলে অন্যায়, অত্যাচার, নিপীড়নের শিকার হয়েছে এবং কোন ঘটনাগুলোর প্রেক্ষাপটে এই অভ্যুত্থানটি সংগঠিত হয়েছে। মানুষ জীবনের মায়া না করে, রক্তের মায়া না করে, পরিবারের মায়া না করে রাজপথে নেমেছে এবং খুনি হাসিনার পতন হয়েছে। এই প্রেক্ষাপটগুলো এবং এই যে মানুষ রাজপথে নেমেছে, মানুষ রাজপথে জীবনের মায়া ত্যাগ করে নামার পিছনে কিছু কারণ ছিল। প্রত্যেক মানুষের মনে কিছু স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল, একটা স্পিরিট ছিল। এই স্পিরিট গুলো কি ছিল এবং সামগ্রিকভাবে এই যে আমাদের জুলাই বিপ্লব, এই বিপ্লব থেকে আগামীতে বাংলাদেশের মানুষ যারা এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিল, যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিল, তাদের প্রত্যাশা কি, আশা আকাঙ্ক্ষা কি। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই সামগ্রিক বিষয়গুলো আমাদের এই জুলাই বিপ্লবের সামগ্রিক বিষয়গুলো একটি ঘোষণাপত্রের লিখিতভাবে লিপিবদ্ধ থাকা প্রয়োজন। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই ঘোষণাটি আমাদের সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের একটি লিখিত দলিল হিসেবে থাকবে, যেই দলিল আমাদের নতুন করে যে স্বপ্নগুলো, সেই স্বপ্নগুলোকে ধারণ করবে, যেই দলিল আমাদের বিগত সিস্টেমগুলোকে রিজেক্ট করবে, নতুন যে সিস্টেমগুলো আমরা প্রত্যাশা করি সেগুলোকে বাস্তবায়নের পথ দেখাবে। আমরা মনে করি আমাদের এই ঘোষণাপত্রটি বিগত যে সিস্টেমগুলো মানুষ আসলে তাদের জায়গা থেকে গ্রহণ করেনি এবং আগামীতে যে সিস্টেমগুলো মানুষ চায় তার মধ্যে পার্থক্যটি তৈরি করবে এবং আগামীতেও বাংলাদেশের মানুষের দায়িত্ব যারা ভোটের মাধ্যমে গ্রহণ করবে তাদের ক্ষেত্রেও এটি একটি নির্দেশিকা হিসেবে থাকবে যে কোন বিষয়গুলোর প্রেক্ষাপটে এই 24-এর বিপ্লবটি হয়েছে, কোন বিষয়টির প্রেক্ষাপটে এই 24-এর বিপ্লবের পরবর্তী নতুন আশা আকাঙ্ক্ষাগুলো তৈরি হয়েছে এবং মানুষ কি চায়। তো সামগ্রিক যে বিষয়গুলো আমরা আমাদের জায়গা থেকে মনে করি কিছুটা বিলম্ব হলেও
একটি ঘোষণাপত্রে লিপিবদ্ধ থাকা দরকার। সেই বিষয়টি আসলে আমরা আমাদের এই প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন আমরা সেখানে লিখিতভাবে লিপিবদ্ধ করব এবং আমরা এটি একটি খসড়া করেছি ইতিমধ্যে এবং এখানে বাংলাদেশের যারা এই অভ্যুত্থানের সাথে সরাসরি এই আমাদের বিপ্লবের সাথে সরাসরি অংশগ্রহণ করেছে, বিভিন্ন রাজনৈতিক দলের, মতের, ধর্মের, বয়সের যারা মানুষ রয়েছে, তাদের কাছে তাদের বিভিন্ন জায়গা থেকে মতামত নেওয়া হচ্ছে, এটি সংশোধন, পরিবর্ধন, পরিমার্জন করা হচ্ছে এবং আমরা বিশ্বাস করি আমাদের এই বিপ্লব যেমন ফ্যাসিস্ট বিরোধী সকলকে ধারণ করতে পেরেছিল, আমাদের এই ঘোষণাপত্র সকলের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে। এটি আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র, এটি কোন নির্দিষ্ট দলের, মতের, ধর্মের, বয়সের মানুষের ঘোষণাপত্র নয়। যেমন ভাবে 24-এর বিপ্লবটি সকলের ঘোষণাপত্র ছিল, আমরা আমাদের জায়গা থেকে মনে করি বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার যারা এই বিপ্লবের ফলে এসেছে, তারা থেকে শুরু করে যে সকল ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দল একসাথে রাজপথে লড়াই করেছে, তাদের সকলের মতামত এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই আমরা আমাদের জায়গা থেকে আমাদের জাতীয় শহীদ মিনার, যেখানে একদম অফিসিয়ালি 6 জুন প্রথম আমাদের এই আন্দোলনটি শুরু হয়েছিল, সেখানে আমরা 31 ডিসেম্বর আমাদের জায়গা থেকে এই ঘোষণাপত্রটি একসাথে আমরা ঘোষণা করার একটি প্রস্তুতি নিচ্ছি এবং এই সামগ্রিক বিষয় নিয়ে আমাদের এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের এই বিপ্লবের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার জায়গা থেকে তার কথাগুলো উপস্থাপন করবে। বেটার লেট দেন নেভার। এই যে আমরা ঘোষণাপত্র, আমাদের অভ্যুত্থানের, আমাদের বিপ্লবের যে ঘোষণাপত্রটি, সেটা আমাদের 5 আগস্টই হওয়ার উচিত ছিল। আপনারা দেখেছেন এটি না হওয়ার কারণে এই যে ফেসিবাদের পক্ষের যে শক্তিগুলো সর্ব জায়গাতে, মিডিয়াতে, বুদ্ধিজীবী পাড়ায়, তারপর হচ্ছে আমরা যে যাদেরকে উৎখাত করেছি বিদেশে বসে, তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে এবং এটা এক ধরনের লেজিটিমেসিকে প্রশ্ন করছে। 2000 ঊর্ধ্ব শহীদ এবং 20,000 ঊর্ধ্ব আহতদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা এই অভ্যুত্থানের লেজিটিমেসিকে প্রশ্ন করছে। আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানটি হয়েছে, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ 72-এর মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে। এই যে মানুষ 72-এর মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে, এটির একটি লিগ্যাল ডকুমেন্টেশন থাকা উচিত। সেই জায়গা থেকে আমরা আগামী 31 ডিসেম্বর 2024 বেলা 3 ঘটিকায় ছাত্র জনতার উপস্থিতিতে 31 ডিসেম্বর 2024 এই যে 24-এর গণ অভ্যুত্থান, সেটিকে আমরা আমাদের যে গণ আকাঙ্ক্ষা যে আমাদের তৈরি হয়েছে অভ্যুত্থানকে ঘিরে এবং মানুষ যে স্বপ্নে এই 72-এর সংবিধানের বিপরীতে গিয়ে মানুষ যে রাস্তায় নেমে এসেছে, সেটির প্রাতিষ্ঠানিক দালিলিক স্বীকৃতি ঘোষণা করার জন্য আমরা 31 ডিসেম্বর 2024 বেলা 3 ঘটিকায় ছাত্র জনতার উপস্থিতিতে শহীদ মিনার থেকে, যেখান থেকে আমাদের এক দফা ঘোষণা করা হয়েছে, ঠিক সেই জায়গা থেকে আমরা আমাদের প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন আমরা ঘোষণা করব এবং এই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের মধ্যে আমাদের পরবর্তী বাংলাদেশের স্বপ্ন, আকাঙ্ক্ষা, অভিপ্রায়, লক্ষ্য এবং ইস্তেহার সেখানে হচ্ছে লিপিবদ্ধ থাকবে। এটি কোনো দলের কোনো প্রক্লেমেশন না, এটি নির্দিষ্ট কোনো শ্রেণীর প্রক্লেমেশন না, বরং আমাদের এই যে ঐতিহাসিক, যে আমরা প্রতারিত একটি প্রজন্ম, ঐতিহাসিকভাবে আমাদের যে স্বপ্নগুলো ঐতিহাসিক বিভিন্ন স্তরে স্তরে আমাদের বঞ্চিত হয়েছে, আমরা প্রতারিত হয়েছি, এই প্রক্লেমেশনের মধ্য দিয়ে আমাদের এই বঞ্চিতের ধারাবাহিকতা যেন আর না থাকে এবং আমাদের গণমানুষের আশা আকাঙ্ক্ষার যেন প্রতিফলন ঘটে, সেটির একটি ইস্তিহার জনগণের সামনে, জাতির সামনে সেখানে ঘোষণা করা হবে। এবং 72-এর যে সংবিধানের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, মুজিববাদী চেতনার বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, আওয়ামী লীগের
এই যে ফেসিবাদের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, এই বিরুদ্ধে দাঁড়ানোকে সেখানে হচ্ছে আমরা চাই স্বীকৃতি দেওয়া হোক। আমরা চাই এই মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে। সেই যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। ঠিক সেই জায়গা থেকে আওয়ামী লীগ বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অপ্রাসঙ্গিক একটি রাজনৈতিক দল, যারা গণমানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি না দিয়ে নির্যাতন, নিপীড়ন, গুম এবং খুন এবং হত্যার যারা রাজনীতি করেছে, যারা জনগণের বিপরীতে, আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে, আমরা প্রত্যাশা রাখছি এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। এবং মানুষ যে স্বপ্ন নিয়ে এখন রয়েছে, যে বাংলাদেশ একটি দীর্ঘদিন বাংলাদেশ একটি বিচারহীনতার সংস্কৃতির মধ্য দিয়ে গিয়েছে, আমরা চাই এই শহীদ মিনার থেকে প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের মধ্যে বিচার নিশ্চিতের আমরা ইস্তেহার ঘোষণা থাকবে। বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তিক জনপদ থেকে একদম শহর পর্যন্ত যারা ৫ই আগস্টে পূর্বে এবং ৫ই আগস্ট পর্যন্ত এবং পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশকে গঠন করার জন্য, বিনির্মাণের জন্য রাস্তায় নেমে এসেছিলেন, ঠিক একইভাবে আমাদের ৩১শে ডিসেম্বর আমরা শহীদ মিনার প্রাঙ্গণে আমরা সবাই আবার মিলিত হব এবং আমরা আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আমরা একসাথে ঘোষণা করব। চব্বিশের গণ অভ্যুত্থানের পরবর্তীতে ৩১শে ডিসেম্বর এটা হলো ২৪-এর বিপ্লবীদের মিলন মেলা। ২৪-এর বিপ্লবীরা আজ পর্যন্ত এখনো মিলিত হয়নি। সেদিন ঢাকা শহরে ৫ই আগস্ট যারা স্বৈরাচার হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা পতনের দিন ঢাকা শহরে আসতে পারে না বিভিন্ন বাধার কারণে, তারা সকলেই ঢাকায় আসবে। তারা এই দিন তারা সেদিন সেখানে দাঁড়িয়ে আওয়ামী লীগ, ফ্যাসিস্ট হাসিনাকে এবং তার নেতৃত্বকে যেভাবে এখান থেকে তারা নিষিদ্ধ ঘোষিত করছে, সেখানে এসে তারা আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করবে বাংলাদেশের মাটি থেকে। এখানে শহীদরা আসবে, শহীদ পরিবারের লোকজন আসবে, আহতরা আসবে। আহতরা তাদের আকাঙ্ক্ষার কথা বলবে, তারা কেন তাদের হাতের বিনিময়ে অর্জিত এই গণ অভ্যুত্থান, তাদের চোখের বিনিময়ে অর্জিত এই গণ অভ্যুত্থান, তাদের পায়ের বিনিময়ে অর্জিত এই গণ অভ্যুত্থানে তাদের আকাঙ্ক্ষার কথা বলবে। তারা বলবে তারা কেমন বাংলাদেশ দেখতে চাচ্ছে। আমরা আজকে এই পর্যায়ে এসে আজকে এখানে কথা বলতে হচ্ছে, কারণ হচ্ছে আমাদের সেই ফ্যাসিস্ট লেসপেন্সার গুলো এখনো ষড়যন্ত্রে লিপ্ত। তারা আমাদের সচিবালয়ে আগুন লাগাচ্ছে, তারা সচিবালয়ে আগুন দিয়ে বলতে আমাদের রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করেছে, আমাদের গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করছে। আমরা তাদের চোখে চোখ রেখে সেদিন আমরা তাদের বিরুদ্ধে আমাদের প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করব। সেদিন সকলেই আসবে। আপনাদের পক্ষ থেকে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন। শেষ লাইনে একটা কথাই বলবো, এখানে চা শ্রমিক আসবে, রিক্সা শ্রমিক আসবে, কৃষক আসবে, এই দেশের খেটে খাওয়া মজুররা আসবে, সেখান থেকে শুরু করে রেমিটেন্স যোদ্ধারা আসবে, প্রবাসীরা আসবে, যারা এই জুলাই অভ্যুত্থানকে ধারণ করছে। জুলাই অভ্যুত্থানকে ধারণ করা প্রতিটি ব্যবসায়ী আসবে, প্রতিটি আমলা আসবে, প্রতিটি উপদেষ্টা আসবে। এই গণ অভ্যুত্থানের জুলাই বিপ্লবকে যারাই ধারণ করে তারাই সেদিন সেই সংস্কৃতি কর্মীরা থেকে শুরু করে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ২৪-এর গণ অভ্যুত্থানকে ধারণ করেছে, ২৪-এর গণ অভ্যুত্থানের রাস্তায় নেমেছে, তারা এই প্রক্লেমেশনের অংশীদার হবে। সকলেই সেদিন শহীদ মিনারে এসে মিলিত হবে, সকল দিক থেকে জনস্রোত নামবে। আপনাদের কাছে প্রশ্ন থাকলে প্রশ্ন জিজ্ঞাসা করুন। ব্যানারের সামনে কেউ আসেনি, ব্যানারের পিছনে বিভিন্ন রাজনৈতিক সেলিব্রেশন মানুষ জড়ো হয়েছে। আগামী ৩০ তারিখে আপনারা ব্যানার সহকারে বিভিন্ন রাজনৈতিক দল আসবে না, ব্যানার ছাড়াই এটা ব্যানার ছাড়া সার্বজনীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আমরা এই পুরো আন্দোলনে হচ্ছে যে মানুষের যেই দাবিগুলোকে, মানুষের যে দফাগুলোকে আগে মানুষের মধ্যে এগুলো হচ্ছে এসছে, আমরা সেগুলোকে ভাষা দিয়েছি। এই যে প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন, এই আকাঙ্ক্ষাটি হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা, জনমানুষের আকাঙ্ক্ষা, জনমানুষ থেকে এসছে, সেটিকে আমরা বাস্তবায়ন করব। কোনো ব্যানারের নেতৃত্ব নয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেখানে
এটি সার্বজনীন একটি প্ল্যাটফর্ম। এখানে সব ধরনের রাজনৈতিক দল, নানা মত এবং নানা পথের মানুষ, যারা ফেসিবাদ বিরোধী শক্তি, এই ফেসিবাদ বিরোধী শক্তিগুলোর প্ল্যাটফর্ম হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেভাবে আমরা 5ই আগস্ট বাংলাদেশের নানা মত এবং নানা পথের মানুষ এসছে, ঠিক একইভাবে 31 ডিসেম্বর সেভাবেই আসবে। আমরা একটা বিষয় হচ্ছে সেকেন্ড রিপাবলিকের বিষয় আমরা স্পেনে দেখেছি, আমরা আমি জানতে চাইছি সেকেন্ড রিপাবলিকের বিষয়টাকে আপনারা সেখানে উপস্থাপন করবেন এবং দ্বিতীয় যে প্রশ্নগুলো আমি সংযুক্ত করবো সেটা হচ্ছে মুজিববাদের যে প্রশ্ন। আপনি কিছুক্ষণ আগে বিবৃতিতে বলছিলেন যে মুজিববাদের প্রশ্নকে বেরিয়ে ভেঙে আমরা একটা নতুন জায়গায় এসেছি, এই জায়গাটাই বা কি একটু যদি পরিষ্কার করি। দেখেন, মুজিববাদী যে সংবিধান, ৭২-এর যে সংবিধান রয়েছে, যে একদলীয় এক ধরনের, পরবর্তীতে আমরা দেখেছি এই সংবিধানের মধ্য দিয়ে একদলীয় এক শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে, বাকশালী শাসন ব্যবস্থা। পরবর্তীতে এই সংবিধানকে আওয়ামী লীগ নিজস্বভাবে আওয়ামী লীগীকরণ করেছে। আমরা মুক্তিযুদ্ধের যেই স্পিরিট গুলো ছিল এবং ৭২-এর সংবিধানে যেই ধরনের যেখানে মূলনীতিগুলো যুক্ত করা হয়েছে, এটা একটা হচ্ছে আধিপত্যবাদের ইনস্টলমেন্ট, একটি ভারতীয় আগ্রাসনের ইনস্টলমেন্ট হয়েছে সেখানে, এবং সেটির ধারাবাহিকতা আমরা দেখেছি আওয়ামী লীগের গত এই যে 16 বছরে এটা নিজস্ব ভাবে নির্বাচন প্রণয়ন করা, নিজস্ব ভাবে শাসন ব্যবস্থা কায়েম করা, সেখানে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। এই যে এগুলোর বিপক্ষে গিয়েই কিন্তু হচ্ছে গণ অভ্যুত্থানটি হয়েছে। আমরা এই গণ অভ্যুত্থানে এই মানুষের যেই আমরা যে বলছি এগুলোর বিপক্ষে গিয়ে সেখানে আমরা স্পষ্ট করব আমাদের এই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে যে বেসিক্যালি এই মুজিববাদী সংবিধানটা কিভাবে মানুষের গণমানুষের আকাঙ্ক্ষাকে বিনষ্ট করেছে এবং ঠিক কিভাবে এটার আমরা রিপ্লেসমেন্ট করতে চাই, সেটিরই হচ্ছে বই প্রকাশ হবে, সেটিরই হচ্ছে ঘোষণা হবে প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের মধ্যে। আর সেকেন্ড রিপাবলিকের যে বিষয়টি রয়েছে সে আইনগত বিষয়, আইনগত যে বিষয়টি বা আইনগত এই বিষয়গুলোর দিকে আমরা এখন যাচ্ছি না। আমরা হচ্ছে এখানে জুলাই রেভলিউশনটা যেটা যেই স্পিরিটের আলোকে হয়েছে সেটিরই প্রতিফলন ঘটবে এই প্রক্লেমেশনটার মধ্যে। এই সেকেন্ড রিপাবলিকের বিষয়ে আমরা যাচ্ছি না। আমরা এখানে বলছি না যে হচ্ছে আমরা পুরোপুরি যাচ্ছি না, আমরা এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জুলাই প্রক্লেমেশন আমরা ঘোষণা করব, সেটা সংবিধানে অ্যাড করে সেকেন্ড রিপাবলিক করার দায়িত্ব সেটা সরকার নেবে। সরকার কি করবে সেটা সরকারের দায়িত্ব। আমরা আমাদের জায়গা থেকে যে শ্রমিকরা, যে কৃষকরা, যে খেটে খাওয়া মজুররা এখানে জীবন দিয়েছে, যে ছাত্ররা জীবন দিয়েছে, যে সকল রাজনৈতিক দলের কর্মীরা জীবন দিয়েছে, তাদের প্রত্যেকে সেই রক্তের মূল্য দিতে চাচ্ছি। তাদের সেই স্বপ্ন হচ্ছে মুজিবকে কাল্ট বানিয়ে যেভাবে দেশের মানুষের উপর শোষণ করা হয়েছে, সেই কাল্টিজম থেকে বেরিয়ে এসে বাংলাদেশের প্রতিটি কৃষক, শ্রমিক, মজুর, প্রত্যেকটি সাধারণ মানুষ নিজেরাই এই দেশের যে অংশীদার সেটা তাদেরকে আমরা বুঝাবো এবং তাদেরকে সেই অংশীদারিত্ব বুঝিয়ে দিব যে হচ্ছে এই বাংলাদেশের প্রতিটি নাগরিকের অংশীদারিত্ব বুঝিয়ে দেওয়ার জন্য সেই 31 ডিসেম্বর আমাদের সেই মিলিত হওয়া। আগামী নির্বাচন কিভাবে হবে এই সংক্রান্ত কোনো ঘোষণা বা কোনো কিছু থাকবে কিনা দিক নির্দেশনা? প্রক্লেমেশন যেটা ঘোষণা করা হবে সেখানে হচ্ছে আমরা একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে ইতিমধ্যে কিন্তু ড্রাফট বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা হচ্ছে এই জুলাই অভ্যুত্থানে যাদের অংশগ্রহণ ছিল, এটা তো হচ্ছে আপামর সবার হচ্ছে অংশগ্রহণ ছিল, তো সেই জায়গা থেকে পাঠানো হয়েছে। তারা তাদের মতামত যদি কোনো জায়গায় মনে করছে সেখানে এটাকে এডিট করার প্রয়োজন, মতামত দেওয়ার প্রয়োজন, সেগুলো দিচ্ছে। আপনারা জুলাই রেভলিউশনের যখন প্রক্লেমেশনটা হবে সেই প্রক্লেমেশনের মধ্যেই দেখবেন যে আমরা সেখানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে ঘোষণা করা হবে যে আগামী নির্বাচন নিয়ে কিছু থাকছে কিনা, বা আগামী নির্বাচনটা হচ্ছে কি আমাদের দেখে দীর্ঘদিন তো আমাদের ভোটাধিকারই ছিল না। আমাদের যে এই যে মুজিববাদী সংবিধানটা এমন ভাবে প্রণয়ন করা হয়েছে যে মানুষের তো ভোটের অধিকারই ছিল না। এই যে আপনারা এখানে বসে আছেন, এই যে আমাদের বয়সী মানুষ, আপনারা গত 3টা নির্বাচনে কি ভোট দিতে পেরেছেন? কয়জন ভোট দিতে পেরেছেন? এখন এই যে আপনারা সাংবাদিকরা এখন বলছেন যে 3টা ইলেকশন অবৈধ হয়েছে, কেউ কেউ বলছে খুব মিনমিন ভাবে, একদম স্পষ্ট ভাবে বলছে না, খুবই বলে যেন গলার টোন কিছুটা ভিতরে রেখে রেখে বলে। বলেন তো গত 3টা ইলেকশনে এখানে কয়জন ভোট দিয়েছে? 2-4 জনও দেয় নাই। যে 2-4 জন দিয়েছে তারা আবার একটা দেয় নাই, তারা আবার অন্তত 25-30টা করে দিয়েছে, মানে যে 2-4 জন দিয়েছে। আর যারা দেয় নাই একবার এই দেয় নাই। তো এই যে ন্যারেশনটা আমাদেরকে
বঞ্চিত করে রাখা হয়েছে। জনগণকে রাষ্ট্রীয় যে শাসনের মধ্যে, আমরা রাষ্ট্রীয় শাসনের মধ্যে জনগণ কিভাবে অংশগ্রহণ করে, সেটা হচ্ছে ভোট প্রদানের মধ্য দিয়ে। এই ভোট প্রদান থেকে বঞ্চিত করা হয়েছে। এই বিষয়গুলো আমরা প্রত্যাশা করছি এই জুলাই রেভলিউশন আসবে। আর পরবর্তী নির্বাচন কাঠামো কিভাবে নির্ধারিত হবে সেটা আমাদের সংস্কার কার্যক্রম চলছে সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে। সেটি অবশ্যই সেই সংস্কার কাঠামোর মধ্য দিয়ে সেই বিষয়টি উঠে আসবে। আমি রাজনীতির পাতা 25 কাজ করি। আপনি রাজনৈতিক দলের প্রাথমিক কথা বলছেন এবং সাথে গিয়েছে, এটি নির্বাচন সম্পাদন করা হবে পরবর্তীতে। জনমত আসলে কিভাবে নিলেন এই ঘোষণাপত্রে? জনগণের যে কথাগুলো থাকবে, জনগণের অধিকারের কথা থাকবে, সেটাই তো কালেকশনটা কিভাবে হলো? যে মানুষের জনমত মানুষ 5ই আগস্ট দিয়ে দিয়েছে। মানুষ যে জনমত, আপনি যদি এই আন্দোলনের ধারাবাহিকতা দেখেন জুনের 5 তারিখ থেকে 5ই আগস্ট পর্যন্ত, যে দেখেন হাসিনা বাংলাদেশে থাকবে কি থাকবে না, এটা কি এখন নতুন করে জনমত নেওয়ার বিষয়? সেটার নির্ধারণ 5ই আগস্ট হয়েছে। মুজিববাদী সংবিধান পরবর্তী বাংলাদেশে প্রাসঙ্গিক কি না সেটা 5ই আগস্ট নির্ধারিত হয়েছে। মানুষ ভোটাধিকার পাবে কি পাবে না সেটা নির্ধারিত হয়ে গিয়েছে 5ই আগস্ট। যাদেরকে জেল, জুলুম এবং নির্যাতন এবং গুমের মধ্যে রেখেছে তাদেরকে মুক্তি দেওয়া হবে কিনা সেটি 5ই আগস্ট নির্ধারিত হয়ে গিয়েছে। মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন পরবর্তী বাংলাদেশে ঘটবে কিনা সেটির যেই জনগণ সেটির রায় 5ই আগস্ট দিয়ে দিয়েছে। সুতরাং আমরা তারপরেও বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছে, ক্রিয়াশীল যে রাজনৈতিক দল, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, লেখক এবং যারা হচ্ছে বিভিন্ন যেমন রেমিটেন্স যোদ্ধা, প্রবাসী যারা রয়েছে, বিভিন্ন পেশাজীবী সংগঠন, আমরা সবার কাছে পৌঁছানোর চেষ্টা করছি, তাদের মতামত নেওয়ার চেষ্টা করছি। আমরা আবারও বলছি, এই যে আমাদের জুলাই অভ্যুত্থানের যে নেতৃত্বরা যারা রয়েছে, আমরা মানুষের ভাষাটাকে হচ্ছে আমরা রূপান্তর করার চেষ্টা করেছি। এই পুরো সময়টা মানুষ যেটা চেয়েছে সেটাকে হচ্ছে আমরা ভাষা দেওয়ার চেষ্টা করেছি। তো সেই জায়গা থেকে সেটির ধারাবাহিকতাই হচ্ছে এই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন। মানুষের বিষয়টাতে গেল একটু আকাশবাণী সংবাদ সম্মেলনে আপনার বিরুদ্ধে একটা অভিযোগের বিষয় আমরা শুনছি, এবং বিবিসি এবং এএফপির প্রতিবেদনের বরাত দেওয়া হয়েছে। আসলে আপনি গতকাল ফেসবুকে পোস্ট করেছেন এই বিষয়টা কি, এবং সার্জিস ভাইয়ের কাছে প্রশ্ন, আপনি খুব সম্ভবত পঞ্চগড়ে একটি বক্তব্যে বলেছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে যাবে না, কিন্তু এর আগে কিন্তু ফলাফলে রাজনৈতিক প্ল্যাটফর্ম আসতেছে, এরকম কোনো বার্তা আসলে গণমাধ্যমে এসেছে। বিষয়টি যদি একটু ক্লিয়ার করা হয়, দুটি বিষয়। থ্যাংক ইউ। আমার বিষয় ইতিমধ্যে স্পষ্ট করা হয়েছে, সুতরাং আপনি যে প্রেস রিলিজটির মধ্যে হচ্ছে আমার যে পুরো ঘটনা একটি গণমাধ্যম নিয়ে, গণমাধ্যমের সাংবাদিকদেরকে নিয়ে যেই আমাকে জড়িয়ে যেভাবে মানে যেই ইভেন্টটি ক্রিয়েট করা হয়েছে সেটির আদ্যপান্ত আমি সেখানে হচ্ছে বিস্তারিত ব্যাখ্যা করেছি। আর সার্জিসের বিষয়টি সার্জিস। আচ্ছা, পঞ্চগড়ে অ্যাকচুয়ালি যে কথাটা বলা হয়েছিল সেটা হচ্ছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, এই দুটি যে আমাদের প্ল্যাটফর্ম, এই দুটি প্ল্যাটফর্মের কোনোটি রাজনৈতিক দল হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী এই বিপ্লব যেটি রয়েছে আমাদের 24-এ, এই বিপ্লবের একটা ঐক্যের প্রতীক এবং এটা আলাদা একটা ইউনিক একটা আমাদের প্ল্যাটফর্ম। আমরা চাই আগামীর বাংলাদেশে যে কোনো এমন যদি প্রয়োজন হয় দেশ এবং দেশের মানুষের জন্য রাজপথে নামার, তখন আমাদের এই যে প্ল্যাটফর্মটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটি এরকম একটা ইউনিক এবং আমাদের ইউনিটির সিম্বল এরকম একটা প্ল্যাটফর্ম হয়ে থাকুক। এই প্ল্যাটফর্মটি কখনো রাজনৈতিক দলে যাবে না। আরেকটি কথা ছিল আমাদের যে জাতীয় রাজনৈতিক আমাদের জাতীয় নাগরিক কমিটি, আমাদের জায়গা থেকে যেটি বলা হয়েছিল এটি একটি রাজনৈতিক শক্তি, কিন্তু রাজনৈতিক দল হবে না। এখান থেকে জাতীয় নাগরিক কমিটি থেকে হতে পারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে হতে পারে, দুই জায়গা থেকে যারা আগামীর বাংলাদেশের তরুণ প্রজন্মের নেতৃত্বের জায়গাটিতে যেতে চায়, এবং আমরা বিশ্বাস করি অবশ্যই এই অভ্যুত্থানের ডিমান্ড হচ্ছে তাদের সেখানে যাওয়া উচিত। তারা নতুন কোন রাজনৈতিক দল যেটি আসছে এক বা একাধিক, সেখানে তারা যুক্ত হতে পারে, কিন্তু এই নানানজন নানান মত প্রকাশ করছে। আসলে কি ঘটবে 31 ডিসেম্বর? প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন কি হতে যাচ্ছে 31 ডিসেম্বর। তারা বলছেন জুলাই প্রোক্লেমেশন অর্থাৎ 31 ডিসেম্বর একটা রেভলিউশন হতে যাচ্ছে, জুলাই রেভলিউশন নামে। ছাত্ররা এই দিন একটি ইশতেহার ঘোষণা করবেন, কারণ বিপ্লবী সরকার হবার কথা থাকলেও
হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই সরকার আজকে প্রায় 5 মাস অতিক্রান্ত করলেও এই সরকার কার্যত বিপ্লবের কোনো চিন্তাকে ধারণ করেনি বা বিপ্লবকে এখন পর্যন্ত সফলভাবে এই রাষ্ট্রে প্রতিষ্ঠিত করেনি। এখন পর্যন্ত সচিবালয়ে আগুন ধরছে, মানুষ আতঙ্কে থাকছে। এখন পর্যন্ত পুলিশের যেসব কর্তারা আমাদের ছাত্র জনতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে তাদের গ্রেফতার করা হয়নি, তাদের বিচারও সেভাবে শুরু হয়নি। প্রসিকিউশন বলছে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিচারে আমরা কাজ করছি, কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ এই কাজটি আমাদের না, রাষ্ট্রের। এখন পুলিশ যারা এই মুহূর্তে দায়িত্ব পালন করছেন, পুলিশ কেন পুলিশকে ধরছে না? যদি আমি সোজা বাংলায় বলি, পুলিশ কি পুলিশকে ধরবে? বা পুলিশের সঙ্গে হোক সেটা আওয়ামী লীগ, হোক সেটা বিএনপি, তাদের মধ্যে কি একটা সম্পর্ক বা বন্ধুত্ব বা ভ্রাতৃত্ব আছে? তো ধরেন 2000-এর বেশি ছাত্র জনতা প্রাণ হারিয়েছে শেখ হাসিনার হাতে জুলাই অভ্যুত্থানে। যদি আমরা হিসেব করি প্রতিটা হত্যায় একজনও পুলিশ জড়িত থাকে, তাহলে 2000 নিঃসন্দেহে হত্যা মামলার আসামি এবং 20,000-এর অধিক আহত হয়েছে। এখন আমরা হিসেব করি যদি 20,000 আহত হয়, তাহলে 20,000 জনকে কারা আহত করেছে? আরও 20,000 জন পুলিশ বা সরকারি দলের গুন্ডা পান্ডারা। কিন্তু সরকারি হিসেবে আমরা কি দেখছি? কতজন গ্রেপ্তার? তার মানে জুলাই অভ্যুত্থান ঝিমিয়ে পড়েছে, স্থিমিত হয়ে গেছে। এর কারণ কি আসলে? কারণ হলো আমাদের অভ্যুত্থান বা আমাদের ছাত্রদের যে বৈষম্য বিরোধী ছাত্ররা লিড দিয়েছিল এই আন্দোলনের, সেখান থেকে মাত্র 3 জন সমন্বয়ক তারা সরকারের উপদেষ্টা হয়েছেন, আর বাকি যারা হয়েছেন তারা এই অভ্যুত্থানের পক্ষে বিপক্ষে ছিলেন না। কেউ কেউ বিপক্ষেই ছিলেন, কিন্তু পক্ষের শক্তির মধ্যে আমরা খুব একজনকে দেখি না। তবে শেষ দিকে আমরা আসিফ নজরুলকে দেখেছি, তিনি পক্ষে নেমেছেন। এখন প্রশ্ন হলো, যারা এই আন্দোলনকে সমর্থন করেননি বা এই আন্দোলনের রাজপথে ছিলেন না বা যারা এই আন্দোলনের নেপথ্যেও ছিলেন না, তারা যদি রাষ্ট্রের উপদেষ্টা হন, সেক্ষেত্রে তারা কি এই অভ্যুত্থানকে লালন করবে বা এই স্পিরিটকে ধারণ করবে? আমরা সহজ বাক্যে বলতে পারি না। 5 মাস শেষে এসে বৈষম্য বিরোধী ছাত্রদের টনক নড়েছে যে হায় হায় আমরা কি করলাম, এই রাষ্ট্র তো এইভাবে চললে দিন শেষে আমরা মারা পড়ব। ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতা যারা রাজপথে হাসিনা বিরোধী আন্দোলনে ছিলেন গুপ্ত হত্যার শিকার হয়েছেন। অনেকের কাছে চিঠি যাচ্ছে, বাড়ির সামনে মৃত্যুর পরোয়ানা যাচ্ছে, কিন্তু রাষ্ট্র, আমাদের নিরাপত্তা বাহিনী কোনো ব্যবস্থা নিতে পারছে না। তো সব কিছু মিলে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, হান্নান মাসুদরা প্রেস কনফারেন্স করে বলেছেন তারা 31 তারিখে মানে 31 ডিসেম্বর তারা যেখান থেকে এক দফা দিয়েছেন সেই শহীদ মিনারে বাংলাদেশের সকল আপামর জনতাকে আসতে বলছেন। তারা বলছেন সচিবরা আসবেন, মানে আমলারা আসবেন। তারা বলছেন পুলিশ আসবেন, ছাত্র আসবেন, শিক্ষক আসবেন, বিভিন্ন পেশাজীবী যেই ক্ষেত্রে ছিলেন, যারা এই জুলাই আন্দোলনে ছিলেন, পক্ষে ছিলেন, তারা প্রত্যেকে আসবেন এবং সবাইকে নিয়ে তারা ইশতেহার ঘোষণা করবে। কেমন হবে বাংলাদেশ? এই সংবিধান থাকবে কি থাকবে না? এই সংবিধান স্থগিত হবে? রাষ্ট্রপতি থাকবেন? এবং সংস্কার পদ্ধতি কোন প্রক্রিয়া আগাবে? সব কিছু মিলে তারা একটা ইশতেহার তৈরি করেছেন, যেটি তারা ঘোষণা করবেন 31 ডিসেম্বর, যেটাকে তারা বলছেন জুলাই প্রক্লেমেশন। এখন আমাদের আজকে এই 5 মাস শেষে এসে টনক নড়ল কেন? আমরা দেখলাম আমাদের অনেক ছাত্ররা যারা আন্দোলনের সামনে লিড দিয়েছেন তারা উপদেষ্টা হয়ে খুশি হয়ে গেছেন, প্রোটোকল পেয়েছেন, দামি মন্ত্রণালয় পেয়েছেন, নিজেদের লোকদেরকে গুরুত্বপূর্ণ পদে বসাবার চেষ্টা করেছেন। অনেকে অভিযোগ করছেন সুবিধাও আদায় করেছেন, কিন্তু দিন শেষে আমরা দেখলাম আমাদের আন্দোলন, এই অভ্যুত্থান ব্যর্থ হচ্ছে, বিপ্লব ব্যর্থ হচ্ছে। আমরা দেখছি পুলিশের মধ্যে ঝিমিয়ে পড়া। আমরা দেখছি যারা প্রকাশ্যে আমাদের ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে তারা আবার
দায়িত্বে ফিরে এসছেন, বিচার নিভৃতে কাটছে, অর্থাৎ বিচার প্রক্রিয়া এক প্রকার থেমে যাচ্ছে। আমরা দেখছি আওয়ামী লীগ আবারও মাঠে সরব হচ্ছে বিভিন্ন ছদ্মনামে। তারা বিভিন্ন লীগ বাহিনী সেজে তারা মাঠে অরাজকতা সৃষ্টি করছে। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান সচিবালয় তারা আগুন দিয়েছে। এরপর তারা আরও ভয়ঙ্কর জায়গায় আক্রমণ চালাবে, আগুন দেবে, অথবা রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করবে। তার মানে আমরা কি বুঝলাম? হাসনাত আবদুল্লাহ বলছেন বিগত 16 বছর ধরে ভারত বাংলাদেশে যে প্রক্রিয়াকে ইনস্টল করেছে সেই প্রক্রিয়া এখন রাষ্ট্র চলছে। তারা বলছেন মানুষ ভোট দিতে পারেনি, গত 3 টার্ম এদেশের জনগণ ভোট দিতে পারেনি, সেটাকে আবার পুনরুজ্জীবিত করা হবে। এবং মুজিববাদীরা, আওয়ামী লীগ বা বাকশাল যেভাবে ক্রমান্বয়ে এই রাষ্ট্রকে ধ্বংস করেছে, সেখান থেকে রাষ্ট্রকে তুলে ধরার চেষ্টা করা হবে। এবং আমি যদি তাদের বক্তব্যে যেটা বুঝতে পেরেছি, আমার যে ধারণা, তারা যে প্রক্লেমেশন ঘোষণা করবে বা যে রিভিলেশন তারা ঘোষণা করবে, এক কথায় তারা যে ইশতেহার ঘোষণা করবে সেখানে সংবিধানকে তারা স্টপ করে দিতে পারে। এবং রাষ্ট্রের ভেতরে যে প্রক্রিয়াগুলো শুরু হয়েছে, এই প্রক্রিয়াগুলোকে থামাতে ছাত্রদের এর বিকল্প কোনো পথ তারা হয়তো বা খুঁজে পাচ্ছেন না। কারণ দিন শেষে যে কথাগুলো আমরা এতদিন ধরে বলে এসেছি এবং বারবারই বলেছি যে এই উপদেষ্টাদের দিয়ে এই কাজ হবে না, এই উপদেষ্টাদের দিয়ে এই কাজ হবে না, দিন শেষে তারা বুঝতে পারছে আসলে রাষ্ট্র ব্যর্থ হতে যাচ্ছে, রাষ্ট্র সফলতার দিকে যাচ্ছে না। দিন শেষে তারা বুঝতে পারছে তাদের জনপ্রিয়তা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। দিন শেষে তারা বুঝতে পারছেন তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়ছেন। তাই এই 31 ডিসেম্বর হবে তাদের জনপ্রিয়তার যাচাইয়ের আরেকটি দিন। তারা সবাইকে আহ্বান করেছেন শহীদ মিনারে আসার জন্য। তারা দেখতে চান আসলে কারা আসে, তারা দেখতে চান তাদের প্রতি জনগণের আস্থা আছে কিনা, তারা দেখতে চান তারা যে রাজনৈতিক দলটা করবেন তাদের এই দলের প্রতি মানুষের আস্থা থাকবে কিনা। সব কিছু মিলে আমার কাছে এই বিষয়টাকে পজিটিভ মনে হচ্ছে, কারণ তারা জনপ্রিয়তা যাচাইয়ের একটা চেষ্টা করছেন। আবার অন্যদিকে আমাদের বহু সাংবাদিকরা এমনও অভিযোগ করেছেন যারা এই অভ্যুত্থানের জন্য দীর্ঘ 15 বছর কাজ করেছেন, মানুষকে জাগিয়ে তুলেছেন, সেই সব সাংবাদিকরা যারা প্রবাসে আছেন, দেশে আছেন, যে যেই প্রান্তে আছেন, তারা অভিযোগ করেছেন যে 6 মাস তারা এই আন্দোলনটাকে মানে এই বৈষম্য বিরোধী বা অন্তর্বর্তীকালীন সরকারকে দেখবেন। এরপর তারা প্রকাশ্যে এই সরকারের বিরুদ্ধে মাঠে নামবেন। কারণ এই সরকারকে 6 মাস ধরে যত রকম পরামর্শ দেওয়া হয়েছে, যতগুলো প্রেসক্রিপশন দেওয়া হয়েছে, যত রকম সুপরামর্শ দেওয়া হয়েছে, সরকার সেই দিকে হাঁটছে না। বরং সরকার প্রথম আলো ডেইলি স্টার ঘরানার একটা টিম নিয়ে, অর্থাৎ ভারতীয় এজেন্টদেরকে বাংলাদেশে বসিয়ে রাষ্ট্র পরিচালনা করছে, যেটা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বপ্নকে ব্যর্থ করছে। আমি নাম বলবো না, হয়তো আপনারা খুব শীঘ্রই দেখবেন। অনেকেই অভিযোগ করেছেন যে এই রাষ্ট্রের জন্য তারা যে মাসুল দিয়েছেন, তারা যে দেশ ছেড়েছেন, প্রবাসী হয়েছেন, পরিবার পরিজনদের থেকে বিচ্ছিন্ন হয়েছেন, এবং শেষ পর্যন্ত যে অভ্যুত্থান ঘটেছে, সেই অভ্যুত্থানের ফলাফল আসলে আমাদের জন্য এখন পর্যন্ত কোনো সুখকর কিছু দেখি না। শুধু হাসিনা মুক্ত বাংলাদেশকেই আমরা দেখছি, কিন্তু সেই দেখছি এখনও 72 জন সচিবের মধ্যে আওয়ামী লীগের 36 জন সচিব বসে আছে। এখনও দেখছি আমাদের রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় সচিবালয় আগুন ধরে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত এর কোনো কারণ আমরা খুঁজে পাই না। রাষ্ট্র যে একটা ভয়ঙ্কর দিকে যাচ্ছে তার সব রকম আলামত আমরা দেখতে পাচ্ছি। অনেকেই বলছেন রাষ্ট্র গৃহযুদ্ধের দিকে চলে যেতে পারে। তার প্রধান কারণ হলো এই সরকার ক্ষমতায় গ্রহণের পর প্রথম দিকে যেভাবে দখলদার বাহিনীকে বা ফ্যাসিস্টকে ধরপাকড় শুরু করেছে, দিন যত গড়াচ্ছে এটা স্তমিত হয়ে যাচ্ছে, এটা স্লো হয়ে যাচ্ছে। এখন আওয়ামী লীগ একটার পর একটা অপারেশন করছে, কারণ আওয়ামী লীগ এখন দেশে আবারও ঠিক দাঁড়িয়ে গেছে। হয়তোবা স্লোগান দিচ্ছে না, হয়তোবা মিছিল করছেন, হয়তো ব্যানার ফেস্টুন নিয়ে রাস্তায় নামছে না, কিন্তু আওয়ামী লীগ অ্যাক্টিভ হয়ে গেছে। তারা এখন এই রাষ্ট্রকে অকার্যকর করার জন্য, নৈরাজ্য সৃষ্টির জন্য, তারপর যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে হত্যার বিষয়টা নেমে গেছে। তাদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে? রাষ্ট্র নিচ্ছে না, কোনোভাবেই নিচ্ছে না। এক একজন উপদেষ্টার বক্তব্য শুনে মনে হচ্ছে এই রাষ্ট্রে তাদের চেয়ে আর কেউ বেশি বুঝদার নেই। তারা যা করছে সেটাই যেন ঠিক, কিন্তু মানুষের পরামর্শ বা আমরা যারা প্রতিনিয়ত তাদেরকে পরামর্শ দিচ্ছি, কোনো পরামর্শ তারা তোয়াক্কা করছে না। আমরা চাই এই রাষ্ট্রটা সঠিক পথে আগাক। হাসিনা মুক্ত হওয়ার পর বাংলাদেশ তার স্বপ্নের দিকে আগাক। আমাদের যে রাষ্ট্রের স্বপ্ন, যে রাষ্ট্র আমরা চাই, যেভাবে চাই, যে ধরনের রাষ্ট্র দেখতে চাই, সেটা সফল হোক। কিন্তু সেটা হচ্ছে না যখন, তখনই আমাদের স্বপ্ন ভঙ্গের ভয় তৈরি হয়। এখন আমরা কি করতে পারি?
31 ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি একটা রেভলিউশন ঘোষণা করে এবং তারা যদি এই সংবিধান স্থগিত করে, প্রেসিডেন্টকে পদ থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা দেয়, নতুন করে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে একটা পরিবর্তন আনে, বিপ্লবী চেতনার উপদেষ্টাদের এই পদে বসায় এবং আমাদের ছাত্র জনতার উপরে যারা গুলি চালিয়েছে, আমাদের ছাত্র জনতাদের যারা হত্যা করেছে, একদম প্রত্যেকটা অপরাধীকে শনাক্ত করে তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনে এবং এই রাষ্ট্রের মধ্যে এখনও ফ্যাসিস্টের দোসররা যে গুরুত্বপূর্ণ পদে বসে আছে বা তাদেরকে যারা লালন করছে অর্থনৈতিক কারণে বা অর্থের জন্য, এদের সবাইকে গ্রেফতারের আওতায় আনে, এদের বিচারের ব্যবস্থা করে, তবে রাষ্ট্র সঠিক দিকে আগাবে। কারণ বিপ্লবকে ব্যর্থ করতে আরও বড় ষড়যন্ত্র নেপথ্যে বসে চলছে, সেই নেপথ্যে হয়তো বড় বড় দলগুলো জড়িয়ে যেতে পারে। এবং সবশেষ যে কথাটি বলবো, আওয়ামী লীগ কোনোভাবে এই সরকারকে সফল হতে দেবে না, ভারত এই সরকারকে সফল হতে দেবে না। তার মানে এই সরকার যেন ব্যর্থ হয়, এই রাষ্ট্রের শত্রুরা তা চায় এবং তাদেরই চাওয়া অনুযায়ী আমাদের অনেক উপদেষ্টা কাজ করছেন, এমন অভিযোগও রয়েছে। আমরা দেখতে চাই বৈষম্য বিরোধী ছাত্ররা তারা শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় এবং তারা তাদের আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে 31 ডিসেম্বর কী হতে যাচ্ছে। তারা বলছে মুজিববাদী সংবিধানের কবর রচনা করা হবে এবং জুলাই অভ্যুত্থানের বিপ্লবী শপথ বাক্য পাঠ করানো হবে, এমন বলার চেষ্টা করছেন ছাত্র নেতারা। তো এটা তো আরও অনেক আগেই করা দরকার ছিল, উপদেষ্টা মণ্ডলীর সদস্য হওয়ার আগেই দরকার ছিল যে এই মুজিববাদী সংবিধান এবং হাসিনা প্রতি যা আছে সব কিছু পরিবর্তন কবর রচনা হবে, এটা তো সেই দিন দরকার ছিল। কিন্তু সেটা 4 মাস পরে করার কারণেই তো সচিবালয়ে আগুন, এই ছাত্র নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, তাদেরকে বের করে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। এই সুযোগটা হয়তো বা তারা পাইতো না। যাই হোক, ছাত্র নেতাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা যেই শপথ বাক্য পাঠ করছেন, আমি মনে করি সব কিছু বাদ দিয়ে প্রয়োজন ডক্টর ইউনূসকে প্রধান রেখে সম্পূর্ণ দায়িত্ব ছাত্র নেতাদের নেওয়া উচিত। তাহলে হয়তো বা জুলাই অভ্যুত্থান এবং এই গণহত্যার বিচার আমরা পাবো। এই উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের দিয়ে আমরা কখনোই জুলাই গণহত্যার বিচার পাবো না এবং আওয়ামী লীগের কোনো বিচার পাবো না, শুধুমাত্র আওয়ামী লীগের পুনর্বাসনেরই আমরা সেটা শুনতে পাবো। যাই হোক দর্শক, আলোচনাগুলো শুনেছেন, শুনে আপনার মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন।